আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। অর্থনীতির সকল ক্ষেত্রেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিএনপি অন্য কিছু না দেখে শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীন সংবাদ পাঠক সমিতি আয়োজিত দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন মানিক মিয়ার 52তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। স্বাধীনতার 50 বছর পর আজকে সব সূচকে আমরা পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েই তারা সবসময় চিন্তিত। তাদের পুরো রাজনীতিটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হচ্ছে। দেশের মানুষের স্বাস্থ্য কিংবা দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা কোনোভাবেই চিন্তিত বলে মনে হয় না। প্রায় ৫,২৩৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন দিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ৫,০০৪ কোটি ৩৯ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে ঋণ ২৪৯ কোটি ৯৩ লাখ টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় খিচুড়ি রান্না প্রকল্প বাতিল করলেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক সভায় প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে প্রস্তাবিত প্রাইমারি স্কুল মিল প্রকল্প বাতিল করা হয়। পাশাপাশি প্রকল্পটি নতুনভাবে উপস্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে স্কুল শিক্ষার্থীদের রান্না করা খাবার বা খিচুড়ি খাওয়ানোর প্রস্তাবের কারণে গত সেপ্টেম্বরে খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফর নামে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। দেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হল আরও ৪১ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,৬৬০ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১,৭৬৫ জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮,০২,৩০৫ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঢাকায় এলো বহুল কাঙ্ক্ষিত করোনা ভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকার ১,৬২০ ডোজ। সোমবার রাত ১১টা ২০ কাতার এয়ারলাইন্সে একটি ফ্লাইটে এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে দফায় দফায় বদলাতে থাকে ফাইজারের টিকা আসার দিনক্ষণ। এ নিয়ে ৩ দেশের উৎপাদিত টিকা এলো বাংলাদেশে। এর আগে দেশে আসে ভারত ও চীনের টিকা। তবে ফাইজারের টিকা -৭০°C তাপমাত্রায় সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্য দপ্তর বলছে কিছুটা জটিলতা থাকলেও প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে বাংলাদেশের। ১২ বছরের বেশি যে কোনো ব্যক্তি নিতে পারবে এই টিকা। করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। টিকা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আবাসিক হলের শিক্ষার্থীদের। সোমবার শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য দপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সম্মিলিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয় শীঘ্রই শিক্ষার্থীদের বিশেষ প্রক্রিয়ায় টিকাদান কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত অনলাইন এবং সশরীরে অব্যাহত থাকবে পরীক্ষা নেওয়ার কার্যক্রম। রাজধানী মহাখালীর আমতলী থেকে উদ্ধার করা ময়না মিয়ার ৬ টুকরো মরদেহের রহস্য উদ্ঘাটন করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। স্বামী ময়না মিয়া দ্বিতীয় বিয়ে করার কারণে প্রথম স্ত্রী তাকে কুপিয়ে হত্যার পর মরদেহটি ৬ টুকরো করে ফেলে দেন রাজধানীর একাধিক স্থানে। মঙ্গলবার রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবি টিম ঘটনাটা ঘটার ১২ ঘন্টার মধ্যে রাত দিন ২৪ ঘন্টা ফিঙ্গারপ্রিন্ট সহ মোবাইল ট্র্যাক বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের যে টার্গেট সেই টার্গেট মধ্যে আমরা সাকসেস হয়েছি, যার কারণে আমরা ১২ ঘন্টার মধ্যেই আমরা এই আসামিকে গ্রেপ্তার করে পুরো জিনিসটা আমরা উদ্ধার করেছি। বুধবার বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। আর বৃহস্পতিবার পেশ করা হবে সংসদের ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রস্তাব। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের প্রদত্ত ক্ষমতা অনুযায়ী অধিবেশন আহ্বান করেন। অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে বিকেল ৩টায় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন। পর্যায়ক্রমে মুলতবি দিয়ে অধিবেশন শেষ হতে পারে ৩রা জুলাই। এই অধিবেশন ১০ থেকে ১৩ কার্যদিবস চলতে পারে। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্বে বসে সংসদ অধিবেশন চলবে। মঙ্গলবার সকালে রাজধানীতে ৮৫ মিলিমিটার ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে রাজধানীতে তৈরি হয় তীব্র যানজট। এতে সকালে অফিস সহ নানা গন্তব্যের মানুষকে পড়তে হয় ভোগান্তিতে।
মঙ্গলবার ভোররাত থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হলে সকাল 6টা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে সড়কে পানি জমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে বিঘ্নিত হয় যান চলাচল। রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় স্লোথ হয়ে আসে যানবাহন চলাচলের গতি। এ সময় রাজধানীর ফার্মগেট, মিরপুর ও বনানী রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট তীব্র হতে দেখা যায়। ঝড়ো বাতাস সহ বৈরী আবহাওয়া বিরাজ করায় বাংলাবাজার শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল 9টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটি এর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সকাল 9টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। এদিকে লঞ্চ বন্ধ থাকায় ঘাটে ভিড় বেড়েছে যাত্রীদের। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নির্মাণ কাজ চলায় সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয় খানাখন্দ। ভারী বর্ষণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অনেক সময় সড়কের কিছু কিছু জায়গায় হাঁটু পরিমাণ জমে থাকে পানি। ফলে মহাসড়কে সাবধানে ও ধীরে ধীরে গাড়ি চলতে গিয়ে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় দীর্ঘ যানজটের। স্বাভাবিক সময়ের 5 মিনিটের দূরত্বে যেতে সময় লাগে 30 থেকে 40 মিনিট পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতীকী ক্লাস করল জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12টায় জেলা শহরের 0 পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। দেশের অফিস, আদালত, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, শপিং মল সবই খোলা থাকলে শিক্ষার প্রতিষ্ঠান কেন খোলা হবে না, এমন প্রশ্ন রেখে শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। 20 বছর ধরে শিকলবন্দি জীবন কাটছে রংপুরের মা ও ছেলের। শিকল খুলে দিলেই জিনিসপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে বাড়ি থেকে পালিয়ে যান মানসিক রোগে আক্রান্ত মা দুলালী বেগম ও তার পুত্র দুখুল মিয়া। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না দিনমজুর আব্দুর রশিদ। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশন এলাকার বধুকমলা গ্রামের দিনমজুর আব্দুর রশিদের মানসিক প্রতিবন্ধী পুত্র এবং তার স্ত্রী দুলালী বেগম। 20 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তারই পুত্র। পুত্রের এ সমস্যার কিছুদিন যেতে না যেতেই স্ত্রী দুলালী বেগমও মানসিক রোগে আক্রান্ত হন। দিন দিনই বাড়তে থাকে তাদের এ মানসিক রোগের মাত্রা। এক পর্যায়ে মা এবং পুত্রের ঠাঁই হয় জরাজীর্ণ রান্নাঘরে। পায়ে শিকল দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হয় তাদের। অযত্ন অবহেলায় চরম মানবেতর জীবনযাপন করছেন মা ও ছেলে। ছেলে তো এখন আক্রোশের মতো হচ্ছে, সকলে গ্রামবাসী মানুষ কাউকে মানতেছে না। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ আমার ফেলছে। এখন সরকারের কাছে আমার আবেদন, আমার আর কোনো পথ নেই। আমি কর্মহীন মানুষ, ছোট্ট একটা ফার্মে চাকরি করি। মায়ের কাছে পুত্রশোকটা যে আরো গভীর ছিল তার প্রমাণ এটি। এদিকে ওই দিনমজুরের বা তার পরিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এটা তার বউ অসুস্থ মেলা দিন থেকে, তার ছেলে অসুস্থ, পাগল। এখন এগুলো যদি সরকার একটু আগিয়ে আসে, তাকে একটু উপকার করে, অনেক ভালো হবে। অনেক ভালো ছিল, অনেক কর্মিষ্ঠ ছিল। হঠাৎ ঢাকা শহর গার্মেন্টস করার পর, 1 মাস গার্মেন্টস করার পর সে পাগল হয়। চিকিৎসার পাশাপাশি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেন সমাজসেবার এ কর্মকর্তা। আমরা এটা তদন্ত করিয়ে দেখি যদি তাদেরকে আমরা প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে, প্রতিবন্ধী সনদপত্র দিয়ে আমরা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেবো খুব শীঘ্রই। বছরের পর বছর খেয়ে না খেয়ে এবং অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে থাকতে তাদের শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন রোগ। এখনও মা ও ছেলের আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখছেন দিনমজুর আব্দুর রশিদ। প্রয়োজন সরকারি এবং সামর্থ্যবানদের এগিয়ে আসা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা। মঙ্গলবার সকালে জেলার শহীদ মোহাম্মদ মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক ফারুক আহমেদ ও জেলা পুলিশ সুপার হাসিবুল আলম সহ জেলার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকাল 9টায় বাগেরহাটের মোংরার চেরাই ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের একটি বসত বাড়ির হাঁস মুরগি খোপ থেকে 12 কেজি 9 ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করল উপজেলার চাঁদপাই রেঞ্জের বন বিভাগের সদস্যরা। এ সময় খোপে থাকা 5টি হাঁস ও 2টি মুরগি মেরে ফেলে অজগরটি। পরে বন বিভাগের সদস্যরা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করে। বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে অজগরটি লোকালয়ে ঢুকে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে 5,46,680 পিস ইয়াবা সহ
গুলামিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব। সোমবার রাত 12টায় উপজেলার বালুখালী 9 নম্বর ক্যাম্পের জি ব্লক থেকে এসব ইয়াবা সহ তাকে আটক করা হয়। আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাব 15 সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।